আজকের এই শুটিংটা হচ্ছে ঠিক 16 ডিসেম্বরের আগ মুহূর্তে। তো মনে পড়ছে যে তোমাদের জন্য বিজয় আসবে। বাংলাদেশের যেমন লাল সবুজের পতাকা পেয়েছ, ঠিক তোমার এমন একটি পতাকা পেতে যাচ্ছ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে লাল বিল্ডিং কার্জন হল। এছাড়াও তোমরা যারা পাবলিক ইউনিভার্সিটি অন্যান্য জায়গার জন্য প্রস্তুতি নিচ্ছ, আমি বলবো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এটা বিজয়ের সমতুল্য। তোমরা নিশ্চয় জানো, একটা সমীক্ষা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষার্থীর অনার্স মাস্টার শেষ হতে প্রায় 60 লক্ষ টাকা তার পেছনে ইনভেস্ট হয়। কুড ইউ ইমাজিন যে 60 লক্ষ টাকা একজন স্টুডেন্টের পেছনে ব্যয় করে সরকার। এই টাকাটা কোথা থেকে আসে? এই টাকাটা কিন্তু একেবারে ফিল্ড লেভেল থেকে আমাদের রিক্সা শ্রমিক, সাধারণ মানুষ, কৃষক, গ্রামের খেটে খাওয়া মঞ্জুর মানুষের থেকে কিন্তু এই টাকাটা এসছে। তো নিশ্চয়ই তখন তোমার দায়বদ্ধতা চলে আসে যে বিজয় তোমার জন্য এই সুন্দর একটা স্বাধীনতা এনে দিল, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিল, এবং তুমি সেই বিজয়কে রক্ষার জন্য এই 60 লক্ষ টাকা বা তোমার পেছনে ইনভেস্টমেন্ট নিয়েছো। এখন তোমার কাজ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে নিজেকে প্রমাণ করা এবং দেশের সেবায় নিজেকে ব্রত করা। এখন এমন একটি সময় এসছে সায়েন্সের স্টুডেন্টরা বেশি ম্যাজিস্ট্রেট হয়, বিসিএস ক্যাডার হচ্ছে এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সহ বিভিন্ন সেক্টরে চলে যাচ্ছে। তো আশা করছি তোমাদের জন্য এই সময়ের চাকরি যেমন অপ্রতুল বা একেবারে তোমাদের জন্য ব্যাপক সুযোগ থাকবে, এবং সায়েন্স ইনোভেশনের যুগে এসে তোমরা এক একটা ইন্ডাস্ট্রি তৈরি করবে, এক একটা রেভলিউশনস তৈরি করবে, এক একটা সেক্টরে আইটি বিপ্লব করবে, শিল্প বিপ্লব করবে। সেই সুযোগ তোমাদের জন্য তৈরি হবে বিশ্ববিদ্যালয় ভর্তির, বিশ্ববিদ্যালয় বারান্দা থেকে হাজার হাজার মানুষের সাথে চলাফেরার মধ্য দিয়ে। শুরু করছি বিজয়ের এই সময়ে আজকের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে প্রেপোজিশনস। শুরুতে একটি গল্প বলি। তুমি আছো রুমে, তোমার বন্ধু তোমাকে ডাকছে, দোস্ত রুমে আয়। তাহলে কাম ইন দ্য রুম। তুমি যদি বলো যে রুমের বাইরে আয়, তাহলে কাম আউট দ্য রুম। আচ্ছা, তুমি হঠাৎ ডাকছো কাম আপ। তো কাম আপ বললে তোমার বন্ধু কোন দিকে তাকাবে? উত্তর দাও। সামনে, পেছনে, ডানে অথবা বামে, কোনটা? তুমি বলেছো কাম আপ। কাম আপ বলার সাথে সাথে তোমার বন্ধুর চোখ কোন দিকে যাবে? সামনে, পেছনে, ডানে, বামে, কোন দিকে? হ্যাঁ, উপরে। আমি অপশনই দেইনি, ঠিক আছে? যে কাম আপ মানে সে কিন্তু অনায়াসে উপরে তাকাবে। তাহলে কাম আপ উপরে তাকাবে, কাম ইন ভেতরে তাকাবে, কাম আউট বাইরে তাকাবে, কাম ইন ভেতরে, আচ্ছা কাম ডাউন নিচে। তার মানে কি? দেখো, কামের জায়গায় ঠিক আছে, প্রেপোজিশন ডিফারেন্ট হওয়ার কারণে এক একটার মিনিং এক এক রকম এবং এক একটার পজিশন এক একটা জায়গায় হচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো প্রেপোজিশন এর মানে হচ্ছে পূর্বের অবস্থান, কোনো কিছুর পূর্বে, সাবজেক্ট বা অবজেক্টের পূর্বে, অবজেক্টের পূর্বে বিশেষ করে প্রেপোজিশনের অবস্থান হয়, ঠিক আছে? তো সেই প্রেপোজিশন মূলত যেটা করে, একটা শব্দের, একটা সেন্টেন্সের, একটা কাজের পজিশন নির্ধারণ করে দেয়, অবস্থান নির্ধারণ করে দেয়। সো ভয় না পেয়ে এখন প্রেপোজিশনকে জয় করতে হবে বিজয়ের এই মাসে, ঠিক আছে? আমরা তোমাদের জন্য একেবারে প্রথম দিকে প্রাইমারি লেভেলে একটা সুন্দর আলোচনা শোনাতে চাই যে প্রেপোজিশন থেকে আমাদের প্রশ্ন পারতে হলে প্রথমে যেটা আমাদেরকে চিনতে হবে, একটু বুঝে নাও কষ্ট করে। টু, ইন, অফ, ফর, বাই, উইথ, ইন, আপ। এরপর দেখো কাম টু, কাম ইন, কাম ফর, কাম উইথ, কাম আপ, কাম ডাউন। এরপরে দেখো কাম অফ, কাম অফ, কাম বাই, কাম আউট, কাম অ্যাবাউট, কাম অ্যালং এবং কাম ওভার। আমরা এখানে তিনটা ভাগে তিন ধরনের শব্দ লিখেছি। তোমরা নিশ্চয়ই চিনো যে এই যে টু, ইন, অফ, ফর, বাই, উইথ, ইন, এগুলো হচ্ছে প্রেপোজিশন। এগুলোর নাম কি?
প্রিপজিশন। তাহলে আমরা লিখে ফেললাম প্রিপজিশন। প্রিপজিশন শব্দের বাংলা অর্থ কিন্তু অব্যয়, যার আর ব্যয় হয় না, অর্থাৎ যা ভাঙা যায় না, সেগুলো হচ্ছে প্রিপজিশন। এখন একটু আগে যে বলছিলাম কাম আপ উপরে তাকাবে, কাম ডাউন নিচে তাকাবে, কাম আউট বাইরে চলে যাবে, কাম ইন ভেতরে আসবে, কাম উইথ সাথে আসবে, কাম ফর জন্য আসবে, এই যে পজিশন নির্ধারণ করছে প্রিপজিশনগুলো, এই পজিশন যখন নির্ধারণ করে দেয় সেটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ঠিক আছে? কেন এই যে পজিশন নির্ধারণ করে দিল? অর্থাৎ প্রিপজিশন যখন কোনো একটা শব্দের সাথে লেগে ওই শব্দকে যথাযথভাবে ব্যবহার করে সেটাকে বলা হয় যথাযথ প্রিপজিশন। কারণ তুমি রুমের ভেতরে ডাকলে বলতে হবে কাম ইন, রুমের বাইরে ডাকতে হলে কাম আউট, উপরে ডাকতে হলে কাম আপ, নিচে ডাকতে হলে কাম ডাউন। তার মানে বোঝা যাচ্ছে যে কোন সব প্রিপজিশন কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হবে, ঠিক আছে? অর্থাৎ এই প্রিপজিশনগুলো, সিঙ্গেল এই প্রিপজিশনগুলো যখন কোন একটা শব্দের সাথে লেগে ওই শব্দকে যথাযথভাবে ব্যবহার করে এটার নাম যথাযথ প্রিপজিশনস। সো ডিড ইউ গেট দ্য ডিফারেন্স বিটুইন প্রিপজিশন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস? বুঝতে পেরেছো নিশ্চয়ই যে প্রিপজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের মধ্যে পার্থক্য কি? নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আসো তোমাদের কাছে ধাঁধা। এই পাশের কিছু শব্দ আমি লিখেছি কামের সাথে, যেগুলোর বাংলা অর্থ কি বলতে হবে দ্রুত। কাম অফ বাংলা অর্থ কি বলো? কাম অফ মানে জন্মগ্রহণ করা, ভাবা যায় জন্মগ্রহণ। কাম অফ মানে অনুষ্ঠিত হওয়া। আই হাই কি শুনলাম এটা, অনুষ্ঠিত হওয়া। কাম বাই মানে পাওয়া। কাম আউট মানে প্রকাশিত হওয়া। কাম অ্যাবাউট মানে ঘটা, কোনো ঘটনা ঘটা। কাম অ্যালং মানে উন্নতি করা। কাম ওভার মানে আরোগ্য লাভ করা। আরোগ্য লাভ। প্রিয় দোস্ত বুজুর্গ, আমার সম্মানিত ছোট ভাইয়া আপুরা, খেয়াল করে দেখো তো এই পাশে এক একটা শব্দের এক একটা মিনিং। এই জায়গায় কিন্তু দেখো কামের বাংলা অর্থ আশা ঠিক ছিল, শুধু পজিশন চেঞ্জ হয়েছে, তাই না? যে তুমি ভেতরে আসো না বাইরে আসো, উপরে আসো না নিচে আসো, সেগুলো ঠিক আছে, কিন্তু এ পাশেগুলো একটারও মিনিং মিল নাই। কেন? তার কারণ হচ্ছে এই প্রিপজিশন যখন কোনো একটা ভার্বের সাথে লেগে, কার সাথে? ভার্বের সাথে লেগে ওই ভার্বের মিনিং টোটালি পরিবর্তন করে দেয়, ওটা হয়ে যায় গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব, এটা আরেকটা নাম হচ্ছে ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? সো গ্রুপ ভার্ব এবং ফ্রেজাল ভার্ব দেখো একটারও মিনিং মিল নাই। দেখো যদি কাম বাই মানে আসা, এটা এমন যদি কেউ ইংরেজি করে হি কেম বাই আ পেন, এর বাংলা অর্থ কি? হি কেম বাই এ পেন। তো যারা জানে না তারা প্রথমে এর বাংলা অর্থ কেমন করবে? হি মানে সে, কেম মানে এসেছিল, সে এসেছিল, সে একটি কলমের দ্বারা এসেছিল। আসলে কি তাই? না, সে একটি কলম পেয়েছিল। এটার মিনিং মূলত সে একটি কলম পেয়েছিল। তো এখন মনে করো তুমি এটার মিনিং জানো না, কাম বাই, তো মিনিং করতে গেলে কি হবে? সেই গল্পের মতো, তাই না? এক স্যার কবিতা পড়াচ্ছে, চোখের পানি ভেসে পড়ে কপল দিয়ে। স্টুডেন্ট প্রশ্ন করলো, স্যার চোখের পানি কপল দিয়ে কিভাবে ঝরে পড়ে? দেখো কবি সম্ভবত আর একটা লাইন লিখতে ভুলে গেছে, আর একটা লাইন লিখে নিচে লিখে নাও, চোখের পানি ঝরে পড়ে কপল দিয়ে, পা দুখানা বাঁধা ছিল গাছেরও ডালে। কারণ তো কপল দ্বারা কপালকে বুঝেছে, কপল মানে যে এটা চিবুক, এটা আর বুঝে নাই, ঠিক আছে? তো আমরা যখন না বুঝবো তখন এরকম হি কেম বাই পেন, সে একটা কলম দ্বারা এসেছিল। প্রশ্ন হতে কলম দ্বারা কেমনে আসে মানুষ? হ্যাঁ, হতেও পারে কলম দ্বারাও মানুষ আসতে পারে, যুক্তি তৈরি করবে, সেটা কিন্তু হবে না। তাহলে তোমাদের প্রথম কাজ এই তিনটার ডিফারেন্স একটু বুঝে নাও। প্রিপজিশন কি জিনিস? জাস্ট সিঙ্গেলি টু, ইন, অফ, ফর, বাই, উইথ, উইদাউট, এগুলো হচ্ছে প্রিপজিশন। কিন্তু এই প্রিপজিশন যখন কোনো শব্দের সাথে লেগে ওই শব্দকে যথাযথভাবে ব্যবহার করে এটার নাম যথাযথ প্রিপজিশন, যেটাকে ইংলিশে বলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস। এরপরে যখন এই প্রিপজিশন কোনো একটা ভার্বের সাথে লাগে, কার সাথে? ভার্বের সাথে লেগে ওই ভার্বের মিনিংটা আকাশ পাতাল পরিবর্তন করে দেয়, টোটালি চেঞ্জ হয়ে যায়, সেটার নাম গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো? আরেকবার সামারি করে দেই।
These are the actual preposition. This is very single word, but when this preposition just be all together with a word, and the word should be set up as appropriate way, that is appropriate preposition. But when this preposition just be all together with a verb, and the meaning of the verb will be totally changed, that is group verb or phrasal verb. Understand? বুঝতে পেরেছো? সে কারণে যদি কেউ বলে I cannot make out, আমি বুঝতে পারি না, you should carry on, তোমাকে চালিয়ে যাওয়া উচিত, ঠিক আছে? I will tell upon you, আমি তোমাকে ক্ষতি করব, she will wait upon me, সে আমাকে সেবা করবে। এই যে wait upon, tell upon, carry on, make out শব্দগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। I will look into, I will look up the word, ঠিক আছে? এই যে মিনিং চেঞ্জ হয়ে যায়, এই মিনিং চেঞ্জ হয়ে গেলে সেটা কিন্তু আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস থাকে না, সেটা হয়ে যায় গ্রুপ ভার্ব। ওকে, আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো নিশ্চয়ই। সম্মানিত ছোট ভাইয়া আপুরা, আমরা এই তিনটা ডিফারেন্স বুঝতে পেরে এখন একটু সামনের দিকে প্রিপোজিশন বোঝার একটু নিনজা টেকনিক শিখে যাব, ঠিক আছে? যে কিভাবে প্রিপোজিশনসটা আমরা বুঝতে পারি। জাস্ট একটু আগাই। দেখো, এরা শুরুতে বলছে এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নাই যেখানে প্রিপোজিশনস থেকে একটা দুইটা প্রশ্ন থাকে না, থাকবেই। পৃথিবীর সব এক্সাম, কম্পিটিটিভ এক্সামগুলোতে প্রিপোজিশনের ব্যবহার সেন্টেন্সের ভেতরে থাকে, স্পিকিং এর ভেতরে থাকে, প্রিপোজিশনের ব্যবহার একেবারে টু, ইন, ফর, অফ, বাই এগুলো চলে আসে। তো আমাদের কাজ হচ্ছে সেই প্রিপোজিশন থেকে কিভাবে প্রশ্ন আসবে সেটা কিন্তু বুঝে নেওয়া, ঠিক আছে? তো কোনো কিছু বোঝা ছাড়াই আমি যে তোমাদেরকে একটা সুন্দর একটা নিনজা প্র্যাকটিস করাই, তোমাদের ভেতরে আমি দুটো নাম চাই, যে নাম দিয়ে আমি এখন একটু জাস্ট প্র্যাকটিক্যালি তোমাদেরকে মনে রাখার জন্য মজা করব, আড্ডা দিব, এবং জাস্ট উইল মেক এ ফান টু লার্ন দ্য প্রিপোজিশনস। ওকে, সো আমরা মনে করো তোমাদের ভেতর থেকে সজীব আর হচ্ছে সাজ্জাদ, এই দুইটা, সজীব এবং সাজ্জাদ এই দুইটা নাম তোমাদের ভেতর থেকে নিচ্ছি, ঠিক আছে? তো তোমাদের মনে করো জাস্ট ক্রিকেট খেলা হবে, তো আমরা ক্রিকেট খেলার একটা গোল পোস্ট আঁকছি। হ্যাঁ, খেলার মাঠ, এটা হচ্ছে গোল পোস্ট, এর পাশে হচ্ছে গ্যালারি, এটা হচ্ছে গ্যালারি, আমরা লিখে দিচ্ছি এটা গ্যালারি, কেউ যেন আমার গ্যালারি করো না, হ্যাঁ, গ্যালারি, এটাও গ্যালারি। ওকে, তো আর একটা কালার নেই, তাহলে সুবিধা হবে। এই জায়গা থেকে এখানে আছে হচ্ছে একটা ড্রেসিং রুম, ডিআর রুম লিখে দেন, ড্রেসিং রুম মানে প্লেয়াররা যেখান থেকে ড্রেস চেঞ্জ করে যায়, ড্রেসিং রুম তোমরা নিশ্চয় চেনো। আর এই পাশে হচ্ছে তোমাদের পছন্দের কাঙ্ক্ষিত, মনে করো ডিএমসি, ঢাকা মহিলা কলেজ, হ্যাঁ, ডিএমসি। আর এই পাশে হচ্ছে তোমাদের মনে করো টিএসসি, টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি, ওই পাশে ডিএমসি। ওকে, এরপরে হচ্ছে এমনি একটা রোড চলে গেছে সোজা, জাস্ট সোজা একটা রোড। ওকে, এখন এই সোজা রোড দিয়ে আমরা দুইজন ব্যক্তিকে খুঁজে পাওয়ার চেষ্টা করব, দেখি পাই কিনা। এখানে হচ্ছে মিস্টার সজীব আর এখানে হচ্ছে মিস্টার সাজ্জাদ। ওকে, তোমরা এখন একটু কষ্ট করে হলে বুঝে নাও। আমরা একটা চিত্র এঁকেছি, জাস্ট হচ্ছে এটা খেলার মাঠ, তোমরা আঁকতে পারবো না, মানে এটা আবার কিন্তু এরকম হবে না পরীক্ষার খাতায় যে বাড়ি ভাই তোমাদেরকে যে চিত্রটা এঁকে দেখিয়েছিল ওই চিত্রটা এঁকে দেখো, এরকম কিন্তু আসবে না। হ্যাঁ, সেই চিত্র যে খুব ভালো হতে পারে জরুরি না, জাস্ট হচ্ছে এটা খেলার মাঠ, এটা হচ্ছে একটা রোড, মনে করো গুলিস্তান থেকে পাকিস্তান, এই পাশে ড্রেসিং রুম, ও পাশে ঢাকা মেডিকেল কলেজ, এই পাশে টিএসসি, আর এখানে সজীব এবং সাজ্জাদ, এরা খেলা দেখতে যাবে, ঠিক আছে? সজীব এবং সাজ্জাদ খেলা দেখতে যাবে। তো প্রথম সাজ্জাদ হচ্ছে খেলা দেখতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, ও হচ্ছে এই পাশের গ্যালারিতে যাবে, গল্পটা মনে রেখো, ঠিক আছে? তোমাদের মধ্যে কেউ সাজ্জাদ আছো কিনা? সাজ্জাদ এই গ্যালারিতে যাবে। এখন সজীবের একটা আপত্তি আছে, সাজ্জাদ কেন ওই গ্যালারিতে যাবে, গল্পটা মনে রেখো। সজীবের আপত্তি কি নিয়ে, সাজ্জাদ কেন ওই গ্যালারিতে যাবে? কারণ সজীবের এখানে এক ঢাকা মেডিকেলে তার একটা বন্ধু আছে বা মনে করে একটা বান্ধবী আছে, ঠিক আছে? জাস্ট উই আর কিডিং, মজা করতেছি।
তো সজীবের খুব কষ্ট যে ও যে বন্ধুকে নিয়ে এখানে খেলতে যাবে সে একসময় মূলত সজীবেরই বন্ধু ছিল, মানে সাজ্জাদ এখন যে বন্ধুকে নিয়ে এখানে খেলতে যাবে, সে কারণে এদের দুইজনের ভিতরে একটা ইন্টারদ্বন্দ্ব আছে, মানে কাইন্ড অফ ভাইরা ভাই, হ্যাঁ, দুইজনের এক ব্যক্তি পরিচিত, সেই কারণে। বুঝতে পারছো নিশ্চয়ই? আচ্ছা, উই আর জাস্ট কিডিং, মজা করতেছি। তো সেই কারণে কি করে, সাজ্জাদ কোথায় যায় কি করে সব সময় সজীব খোঁজ খবর রাখে। সজীব শুনছে সাজ্জাদ নাকি খেলা দেখতে যাবে এবং সে ঢাকা মেডিকেলের ওখানে গিয়ে, অনেকে মজা করে ডিএমসি মানে ঢাকা মহিলা কলেজ, এই ঢাকা মহিলা কলেজের পাশ দিয়ে এই যে গ্যালারিতে যাবে, সজীবটা সহ্য করতে পারে না, সাজ্জাদকে সবসময় চোখে চোখে রাখে। তো হঠাৎ করে সজীব শুনছে সাজ্জাদ খেলা দেখতে যাচ্ছে, তো সজীব তখন সাজ্জাদকে খুঁজতে বের হয়েছে। খুঁজতে বের হয় এর ইংরেজি কি তোমরা একটু এখন খাতায় ঠাস ঠাস করে লিখবা। খোঁজা এর ইংরেজি হচ্ছে লুক ফর। লুক ফর মানে খোঁজা, ঠিক আছে? লুক ফর অন্য জায়গায় লেখো, এটা আলাদা পেজে লেখো। খুঁজতে গিয়ে দেখেন সাজ্জাদ আসলেই খেলা দেখতে যাচ্ছে। তখন ওর মনে সন্দেহ হয়েছে, হ্যাঁ ও কি খেলা দেখতে যাচ্ছে না এই ঢাকা মহিলা কলেজে যাচ্ছে, বিষয়টা তদন্ত হওয়া উচিত। তখন সে কি করলো, তদন্ত করতে গেল। লুক ইনটু, লুক ইনটু মানে তদন্ত করা, লুক ইনটু মানে তদন্ত করা, ঠিক আছে? তদন্ত করলো। তদন্ত করতে গিয়ে প্রথমে ভাবলো আচ্ছা সাজ্জাদ মানে কি, সজীব এটা দেখতে চায়, সাজ্জাদ মানে কি, এটা মানে খুঁজতে গিয়ে ডিকশনারি খোঁজা শুরু করলো। ডিকশনারিতে অর্থ খোঁজা এর মানে হচ্ছে লুক আপ। লুক আপ মানে ডিকশনারিতে অর্থ খোঁজা, একটা অফ হবে তো, লুক আপ ডিকশনারিতে অর্থ খোঁজা, ডিকশনারিতে অর্থ খোঁজা, খেয়াল করছো? ডিকশনারিতে অর্থ খোঁজা ইংরেজি হচ্ছে লুক আপ। ডিকশনারিতে অর্থ খোঁজা দেখলো সাজ্জাদ মানে তো অসাধারণ, সাজ্জাদ যে অনেক বেশি সেজদা দেয়, বহু সেজদাকারী, মানে আল্লাহর সেজদায় পড়ে থাকা মানুষ। এই সাজ্জাদ আল্লাহর কাছে সেজদা দেওয়া ব্যক্তি আজকে আমার বান্ধবীকে নিয়ে নেয়, এটা হতে পারে না। তাই ওর প্রতি ওর ঘৃণা তৈরি হয়েছে। এই ঘৃণা তৈরি হওয়ার ইংরেজি হচ্ছে লুক ডাউন আপন। লিখে নিতে হবে, লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা তৈরি হওয়া। লুক ডাউন আপন, আমি এই পাশে লিখে দিচ্ছি, লুক ডাউন আপন। হ্যাঁ, লুক ডাউন আপন মানে ঘৃণা করা, ঠিক আছে? ঘৃণা করা, লুক ডাউন আপন মানে ঘৃণা করা। আচ্ছা, তো ঘৃণা করেই শেষ না বিষয়টা। এখন সে কি করতেছে, এখন তার নতুন করে তার দেখভালের দায়িত্ব নিল যে একে আমার খুঁজে বের করতে হবে, তাকে দেখাশোনা করা শুরু করলো। লুক আফটার, লুক আফটার মানে দেখাশোনা করা, দেখাশোনা করা। প্রিয় ছোট ভাইয়া আপুরা, বলতো এই যে লুক ফর, লুক ইনটু, লুক আপ, লুক ডাউন আপন, লুক আফটার, এগুলো কি প্রিপোজিশনস না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস? কোনটা হবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, জীবনেও না, এগুলো গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব কেন? দেখো একটার মিনিং মিল নাই। মিনিং এর মিল না থাকলে কি হবে? মিনিং এর মিল না থাকলে সন্দেহ সেটা কি হয়ে যাবে? হ্যাঁ, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। ওকে, লুক ডাউন আপন, ঠিক আছে? তো মিস্টার সজীব সাহেব তাকে দেখভাল করতে করতে পিছু পিছু হাঁটা শুরু করলো, ঠিক আছে? এদিকে সাজ্জাদ সাহেব কি করলো, এই রাস্তা ঘুরে এদিকে চলে আসছে। কোনো কিছু যদি ঘুরে আসে মানুষ, এই ঘুরে আসার ইংরেজি হচ্ছে অ্যারাউন্ড, মাথায় রাখবা। কোনো কিছু ঘুরলে অ্যারাউন্ড হয়, ঘোরা। ঘুরে সে কি করলো, গ্যালারির পাশ ঘেঁষে সোজা এই টিএসসিতে চলে আসলো। এই পাশ ঘেঁষে যে চলে আসছে, এই পাশ ঘেঁষে চলে আসার ইংরেজি হচ্ছে পাস্ট। পাস্ট মানে বাংলা অর্থ হচ্ছে পাশে। এখন প্রশ্ন হচ্ছে পাস্ট মানে পাশে, বিসাইড মানেও তো পাশে, তাহলে পার্থক্য কি? হ্যাঁ, পাস্ট মানে পাশে কিন্তু গতিশীল, মানে চলমান থাকবে, গতিশীল। আর বিসাইড মানে পাশে, এটা হচ্ছে স্থিতিশীল, স্থিতিশীল, ঠিক আছে? বোঝো পার্থক্যটা কিভাবে? দেখো, আমি যদি এরকম বলি, আই হ্যাভ স্যাট বিসাইড দ্য স্মার্ট বোর্ড, আমি বোর্ডের পাশে দাঁড়িয়েছি। বাট সেরকম যদি হয়, আই এম ওয়াকিং পাস্ট দ্য বোর্ড, খেয়াল করছো? আই এম ওয়াকিং পাস্ট দ্য গ্যালারি,
I am walking past the field, আমি মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। I am walking past the gallery, ঠিক আছে? But I have stood beside the gallery. Stood মানে কি, দাঁড়িয়ে গেছি, walking চলছিল, ঠিক আছে? Did you get the difference between these two? পার্থক্য বোঝো, past এবং beside। আচ্ছা, এটা যদি বুঝতে পারো, তখন মিস্টার সাজ্জাদ সাহেব টিএসসিতে আসলো, এসে তিনি অনেকগুলো ফুলের ভেতর থেকে দুটি ফুল বাছাই করলো। অনেকের ভেতর থেকে হলে কি হয়, among, দুটি ফুলের ভেতর থেকে একটি দিয়ে সে মালা গাঁথলো, দুটির ভেতরে হলে কি হয়, between। এই যে দিয়ে মালা গাঁথলো, এই দিয়ের ইংরেজি কি, সে gathered the মালা, হ্যাঁ, উইথ দ্য ফ্লাওয়ার। আচ্ছা আচ্ছা, গাথড হলো, সে মালা গাঁথলো। এই যে উইথ মানে দিয়ে, মাথায় রাখবা, উইথ মানে দিয়ে, কিন্তু এটা হচ্ছে বস্তু। আবার বাই মানেও দিয়ে, কিন্তু এটা হচ্ছে ব্যক্তি। পার্থক্যটা কি, যেমন আই রাইট উইথ পেন। এই শোনো, আমার এই প্রেপোজিশন ক্লাস করলে আমি বিশ্বাস করি, মানে যে ব্যতিক্রমটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? সো বি অ্যাটেন্টিভ, মনোযোগ সহকারে ক্লাস করো। আমি কলম দিয়ে লিখি, আই রাইট উইথ পেন, বাট আমি রবিনকে দিয়ে কাজটি করাই, আই মেক রবিন, মানে আই মেক দ্য ওয়ার্ক বাই রবিন, ঠিক আছে? আমি রবিনকে দিয়ে কাজ করাই। আমি তোমাকে দিয়ে কাজটি করাবো, আই উইল ডু দ্য ওয়ার্ক বাই ইউ, আই উইল ডু দ্য ওয়ার্ক বাই, আমি তোমাকে দিয়ে কাজটি করবো, আমি তোমাকে দিয়ে চিঠিটি লিখবো, আই উইল রাইট দ্য পেন বাই ইউ, ঠিক আছে? সো ব্যক্তির সাথে হলে বাই, বস্তুর সাথে হলে উইথ। মানে শি শুট উইথ দ্য গান, সে ওই মেশিন গান দিয়ে গুলি করেছিল, ঠিক আছে? সো উইথ এবং বাইয়ের পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো। বাই দ্য ওয়ে, মিস্টার সাজ্জাদ সাহেব অনেকগুলো ফুলের ভেতর থেকে, দুটি ফুলের ভেতর থেকে একটি দিয়ে মালা গেঁথে তিনি আস্তে আস্তে ঢাকা মেডিকেলের দিকে যাবেন। তিনি যখন এই রাস্তার পরে চলে এসেছেন, এই রাস্তার পরে চলে এসেছেন, কোনো কিছুর পরে চলে আসলে কি হয়, ওয়ান হয় না? কোনো কিছুর পরে চলে আসলে ওয়ান, মাথায় রাখবা। তখন সরাসরি সজীব সাহেব পেছনে এসে হাজির, এই পাশে সাজ্জাদ, ও পাশে সজীব সাহেব। সাজ্জাদ সাহেব এবং সজীব সাহেব সামনাসামনি দেখা। এই সামনাসামনির ইংরেজি কি, বিফোর অবলিক ইন ফ্রন্ট অফ। মাথায় রাখবে, লিখে নাও, বিফোর মানে সামনে, ইন ফ্রন্ট অফ মানেও সামনে, কিন্তু বিফোর হচ্ছে ব্যক্তি, ইন ফ্রন্ট অফ হচ্ছে বস্তু। মনে রাখতে হবে, সিরিয়াসলি মনে রাখতে হবে। বিফোর মানে ব্যক্তি, আর ইন ফ্রন্ট অফ এটা হলো বস্তু। সেটা কিভাবে, যেমন the table has been set up in front of the smart board, the camera has been set up in front of the board, but I am speaking before you, I am giving the lectures before you, ঠিক আছে? মানুষের সামনে হলে বিফোর, আর বস্তুর সামনে হলে in front of। Did you get the difference? বুঝতে পারো? খুব সূক্ষ্ম কিছু পার্থক্য আজকে কিন্তু আমরা শিখছি, ঠিক আছে? এই সূক্ষ্ম পার্থক্যগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে? এবং আরো অনেকগুলো পার্থক্য আমরা বুঝবো। ওকে, তখন মিস্টার সাজ্জাদের কাছে সজীব জিজ্ঞাসা করছে, কি ব্যাপার ভাইরা ভাই, কই যাও? একটা সন্দেহের দৃশ্য, কই যাও? তখন তো সাজ্জাদ লজ্জায় পড়ে গেছে যে আই হাই, কই যায়, এটা কি কমু? তখন বলতেছে, ভাই মানে জাস্ট আমতাম, ওই গ্যালারির দিকে যাচ্ছি, মানে যাবে মূলত সে ডিএমসি তে, হ্যাঁ, কিন্তু বলছে না, ওই গ্যালারির দিকে যাচ্ছি। কোনো অনির্দিষ্ট দিকে হলে টুয়ার্ডস হয়, লিখে নাও, অনির্দিষ্ট দিকের ইংরেজি হচ্ছে টুয়ার্ডস। টুয়ার্ডস মানে অনির্দিষ্ট দিক, অনির্দিষ্ট দিক, আর টু হচ্ছে নির্দিষ্ট দিক, ঠিক আছে? নির্দিষ্ট দিক, মন থাকবে, টু হচ্ছে নির্দিষ্ট দিক। যেমন আমি ক্যাম্পাসে যাচ্ছি, আই এম গোয়িং টু ক্যাম্পাস, আমি ক্যাম্পাসের দিকে যাচ্ছি, মানে ক্যাম্পাসের দিকে মানে ক্যাম্পাসে যে কোনো একটা জায়গায়, সো আই এম গোয়িং টুয়ার্ডস ক্যাম্পাস। কই যাস? ওই যে মোড়ের দিকে যাচ্ছি, হ্যাঁ, কয় না, কই যাস? এই বাজারের দিকে যাচ্ছি, মানে ধান্দা অন্যরকম, বাজারের দিকে যাচ্ছি মানে বাজারের পাশে হয়তো কলেজে গিয়ে বসে থাকবে। সো আই এম গোয়িং টুয়ার্ডস বাজার। কোথায় যাচ্ছিস? বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু বাজার, একেবারে নির্দিষ্ট। আই এম গোয়িং টু রিভার, আই এম গোয়িং টু এয়ারপোর্ট, আই এম গোয়িং টু শাহবাগ, আই এম গোয়িং টুয়ার্ডস শাহবাগ, শাহবাগের দিকে যাচ্ছি। আই এম গোয়িং টুয়ার্ডস ক্যাম্পাস, আমি ক্যাম্পাসের দিকে যাচ্ছি। সো আই থিঙ্ক ইউ গট দ্য ডিফারেন্স বিটুইন টু অ্যান্ড টুয়ার্ডস, ঠিক আছে? তখন সাজ্জাদ বলছে, ওই যে গ্যালারির দিকে যাচ্ছি। তখন সজীব বলছে, তো ঠিক আছে দোস্ত, প্রিয় ভাই ও বুজুর্গ,
চলেন আমিও যাই, জামাতে যাই, একসাথে যাই। তখন সাজ্জাদ বলছে যে না ভাই, আমার একটু সমস্যা আছে, আপনি যান, মুই পরে আমু আনে। তখন সজীবের ভেতরে রাগ হয়ে গেছে, সালাদ দেই খালি মুতরে। তখন মিস্টার সজীব এখান থেকে একটা লাঠি নিল, একটা লাঠি নিয়ে লাঠি নিয়ে কোনো কথা ছাড়া ডিরেক্ট এই পাশ দিয়ে ঘুরে হন হন করে গ্যালারি এখানে এসে বসে থাকলো। সজীব ভাই এসে বসে থাকলো, ঠিক আছে। সজীব ভাই বসে কোনো কথা ছাড়া, সজীব ভাই রাগে তিল তিল করে জ্বলতেছে। মিস্টার সাজ্জাদ ইন দ্য মিন টাইম ভাবছে যে সজীব ভাই তো গ্যালারিতে চলে গেছে গা, তাহলে আমি তখন স্বাধীন, আমি যাই, মোর প্রিয়া হবে কি একটু সাক্ষাৎ করে আসি। তখন দেখলো এই মিস্টার সাজ্জাদ কোনো কথা ছাড়াই রাস্তা ক্রস করেই ঢাকা মহিলা কলেজে গিয়ে হাজির। কোনো কিছু ক্রস করে চলে গেলে, পার হয়ে চলে গেলে অ্যাক্রস হয়, মাথায় রাখবা। অ্যাক্রস, ACROSS, অ্যাক্রস মানে অতিক্রম করে যাওয়া, অতিক্রম করে যাওয়া, ঠিক আছে। যেমন আমি নদী পার হয়ে এসছি, আই কাম হিয়ার অ্যাক্রস দ্য রিভার। আমি রাস্তাটা পার হয়ে পাশে আসছি, আই কেম হিয়ার অ্যাক্রস দ্য রোড। এই জন্য ক্রস রোড হয়, ঠিক আছে। ক্রস করে চলে গেলে ওই যে 1+ ক্রস, মানে ক্রসের উপর দিয়ে যাওয়া, ঠিক আছে। কোনো কিছু পার হয়ে গেলে অ্যাক্রস হবে। আই কেম হিয়ার অ্যাক্রস দ্য রিভার, আই কেম হিয়ার অ্যাক্রস দ্য ফিল্ড। আমি মাঠটা পার হয়ে এখানে চলে আসছি, আই কেম টু স্কুল অ্যাক্রস দ্য ফিল্ড, ঠিক আছে। আমি স্কুলে এসেছি ফিল্ডটা পার হয়ে। বোঝা যায় প্রিয় ভাইয়ারা, বুঝতে পারছো? ওকে, তিনি মিস্টার সাজ্জাদ সাহেব কোনো কথা ছাড়া এখানে গিয়ে তার বন্ধুর সাথে দেখা করলো। কারোর সাথে গিয়ে দেখা করলে মিট, এই মিটে কোনো প্রিপোজিশন হয় না, আই উইল মিট ইউ, ঠিক আছে। সো নো প্রিপোজিশন কিছু শব্দ আছে, এটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কিছু কিছু শব্দ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেভারাল টাইম আসছে, যেগুলোর পরে প্রিপোজিশন ব্যবহার করা হারাম এবং নিষিদ্ধ, ঠিক আছে, মাথায় রাখতে হবে। কিছু কিছু শব্দ আছে যেগুলোর পরে প্রিপোজিশন বসানো হারাম, তার ভেতরে একটা হচ্ছে মিট। আমি এখানে লিখে দিলাম মিট, এরপরে নো প্রিপোজিশন। যেমন আই উইল মিট ইউ, আই উইল মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করব, নো প্রিপোজিশন। কিন্তু ইন্টারেস্টিং, যদি সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে হয় তাহলে উইথ হবে। যেমন আই উইল মিট উইথ মাই প্রিন্সিপাল, একটু মনে রেখো প্লিজ, আই উইল মিট উইথ মাই প্রিন্সিপাল, আমি আমার প্রিন্সিপাল স্যারের সাথে সাক্ষাৎ করব। বাট আই উইল মিট মাই ফ্রেন্ডস, আমি আমার ফ্রেন্ডসদের সাথে সাক্ষাৎ করব। আই উইল মিট ইউ, আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব। অর্থাৎ সাবঅর্ডিনেট বা জুনিয়র বা ইয়ারমেটদের সাথে ইউ ক্যান সে দ্যাট আই উইল মিট ইউ, বাট সিনিয়রদের সাথে আই উইল মিট উইথ মাই সিনিয়র্স। বোঝা যায়? I will meet with my seniors, I will meet with my parents, I will meet with my teachers, I will meet with my college principals, but I will meet my friends, I will meet the juniors, I will meet the subordinates, okay? So meet with এবং এখন আসো এই জাতীয় নো প্রিপোজিশন কিছু শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে নাজিল করেছেন, এগুলো মুখস্থ করতে হবে কোনো কথা ছাড়া। কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো নো প্রিপোজিশনস, কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো নো প্রিপোজিশনস, একটু কষ্ট করে এগুলো মুখস্থ করতে হবে। ডিসকাস, I will discuss the matter, not I will discuss about the matter, ঠিক আছে। Describe, I will describe about the matter, না I will describe the matter. Meet, discuss, describe. Reach, I will reach the station, I will reach at the station বলা যাবে না, I will reach the station, ঠিক আছে। আচ্ছা, resemble, await, আমি তোমার প্রতীক্ষায় আছি, I am awaiting you, I am waiting for you. Wait for হয়, await for হয় না, I am waiting for you, but I am awaiting you, I am awaiting you, ঠিক আছে। So reach, resemble, await। আচ্ছা, তারপর দেখো এন্টার, সবচেয়ে পরিচিত শব্দ এন্টার। এন্টার এই শব্দের পরে প্রিপোজিশন হয় না, ঠিক আছে। আই উইল এন্টার দ্য রুম, ঠিক আছে, শি এন্টার্ড দ্য রুম। আচ্ছা, তাহলে মিট, ডিসকাস, ডিসক্রাইব, রিচ, রিজেম্বল, অ্যাওয়েট, এন্টার। এখন তোমরা এই জাতীয় কিছু শব্দ আমি একটু পরে দিয়ে দাও যে নো প্রিপোজিশন, এই শব্দগুলোর পরে প্রিপোজিশন বসানো হারাম হবে না। রিজাইন একটা শব্দ হচ্ছে, রিজাইন। আচ্ছা, সার্চ ফর বলা যায় না, সার্চ, আই এম সার্চিং দ্য বল, হ্যাঁ অনেকে লাগে যে আই এম সার্চিং ফর দ্য বল, না আই এম লুকিং ফর দ্য বল, ঠিক আছে। সেগুলো হচ্ছে নো প্রিপোজিশন। ওকে, বাই দ্য ওয়ে
মিস্টার সাজ্জাদ তার সাথে সাক্ষাৎ করে বলল যে দেখেন এই জায়গায় তো বেশি সময় থাকা যাবে না, পেছনে দেখে আসছি মিস্টার সজীব সাহেব আছে, চলেন আমরা এই পেছনে গিয়ে জামাতে বসে গল্প করি। তখন এখানে এসে তারা দুইজন গল্প করা শুরু করলো। কে? আমাদের প্রিয় সাজ্জাদ ভাই এবং তার সহধর্মিনী ম্যাডাম গল্প করতেছে। এই জায়গায় যখন গল্প করতেছে তখনই সব কিছু দেখতেছে আমাদের প্রিয় সজীব ভাই। তখন সে তেলে বেগুনে জ্বলছে, তেলে এবং বেগুনে জ্বলতেছে। তো ইন দ্য মিন টাইম সে দেখলো আমাদের এই সাজ্জাদ ভাই আর সাজ্জাদ ভাই ম্যাডামের মাথার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে। এখন মাথার উপর দিয়ে উড়ে যাওয়ার ইংরেজি কি? মানে এই যে মাথার উপর দিয়ে যাওয়া, এটার ইংরেজিগুলো এক একটা জায়গায় এক একটা ডিফারেন্স, ঠিক আছে? আমি তোমাদেরকে একটা জাস্ট অনের প্রেপোজিশনটা একটু দেখিয়ে নেই, তাহলে সুবিধা হবে। উপরে এর ইংরেজি মোট হচ্ছে 6টা, মাথায় রাখবা। অন মানে উপরে, কিন্তু এটা হচ্ছে লেগে থাকা। যেমন কিপ দ্য বুকস অন দ্য টেবিল, টেবিলের উপর লেগে থাকবে। আপ মানে উপরে, কিন্তু এটা হচ্ছে গতিশীল, মানে জাস্ট বলতেছে কি ছাদের উপর দাঁড়িয়েছে করা যায় কাম আপ, উপরে আয়, মানে উপরের দিকে যেতেই থাকবে, তাই না? আচ্ছা, তারপর দেখো ওভার, ওভার মানে উপরে, কিন্তু এটা গতিশীল এবং ঘূর্ণায়মান, ঘূর্ণায়মান, গতিশীল এবং ঘূর্ণায়মান। অ্যাবাভ, অ্যাবাভ মানে বিচ্ছিন্ন উপরে, বিচ্ছিন্নভাবে উপরে, এবং এটা স্থির। আচ্ছা, আর হচ্ছে আপন, আপন মানে উপরে কিন্তু গতিশীল আবার লেগে থাকা। এটা কেমন? 1 2 3 4 5, আরো একটা আছে 1 2, মানে উপরের দিকে, উপরের দিকে। সেটা কেমন বোঝাই দেই। অন মানে উপরে, সেটা হচ্ছে প্লিজ কিপ দ্য পেন অন দ্য হ্যান্ড অন দ্য টেবিল। এবার দেখো আপ মানে উপরে, এটা হচ্ছে উপরের দিকে গতিশীল। বললাম যে কাম আপ, উপরের দিকে আয়, কাম আপ দ্য হিল, পাহাড়ের উপরে আয়, কাম আপ দ্য রুফ, ছাদের উপরে আয়, ঠিক আছে? উপরের দিকে আসতে হলে সেটা কাম আপ হয়। ওভার মানে গতিশীল এবং ঘূর্ণায়মান। যেমন দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, ফ্যানটা আমার মাথার উপরে ঘুরছে। তো এটাকে যদি ফ্যান ইজ মুভিং অন মাই হেড হতো তাহলে মাথা ফেটে যেত না? দ্য বার্ড ইজ গোয়িং ওভার মাই হেড, দ্য ক্লাউড ইজ গোয়িং ওভার মাই হেড, এই যে চলে যাচ্ছে, তাই না? ক্লাউড চলে যাচ্ছে, পাখি চলে যাচ্ছে, ফ্যান ঘুরছে। আর অ্যাবভ, আচ্ছা এই মুহূর্তে ছাদ আমার মাথার উপরে আছে, দ্য রুফ ইজ অ্যাবভ মাই হেড, ছাদ বিচ্ছিন্নভাবে স্থির হয়ে বসে আছে, তাই না? বোঝা যায়? দ্য রুফ ইজ অ্যাবভ মাই হেড, দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, ফ্যান আমার মাথার উপরে এই মুহূর্তে স্থির হয়ে আছে। আচ্ছা, অ্যাবভ আপন, আপন মানে গতিশীল এবং লেগে থাকে। তুমি যদি কাউকে ছাদের উপরে কি দাঁড়াতে বলো, তার মানে হচ্ছে এরকম যে কাম আপন দ্য রুফ, অর্থাৎ ছাদের উপরে এসে প্রথমে যাবে, তাই না? নিচ থেকে কাম আপ, আপ 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 আপ, ছাদে গিয়ে লেগে যাবে। ওয়ান আপ প্লাস অন ইকুয়াল টু আপন, ঠিক আছে? সো কাম আপন দ্য রুফ। তারপর হচ্ছে অন টু, উপরের দিকে, মানে তুমি মনে করো এই যে এসি ঠিক করেছো এখানে, যে কাম অন টু দ্য এসি, এসির দিকে আস, অর্থাৎ উপরের দিকে যাবে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে উপরের প্রেপোজিশন, উপরের টোটাল 6টা প্রেপোজিশন, ঠিক আছে? আমরা একটু আবার ফিরে আসি। সে দেখলো তার মাথার উপর দিয়ে পাখি উঠতেছে, সাজ্জাদ ভাইয়ের মাথার উপরে। এদিকে আমাদের সজীব ভাই তেলে বেগুনে জ্বলতেছে। সজীব ভাই তার ভেতরে রাগ অনেক, সে কোনো অস্ত্র ট্রেনিং দিচ্ছে। তিনি অস্ত্র ট্রেনিংটা নিয়েছিলেন তার দাদার থেকে, কারণ তার দাদা ছিল মুক্তিযোদ্ধা, তিনি দেশের জন্য মরে গিয়েছিলেন। দেশের জন্য মরে গেলে কি হয় বলতো? দেশের জন্য মরে গেলে কি হয়? তাহলে ডাই ফর, ডাই ফর মানে দেশের জন্য মরা, দেশের জন্য। এখন এটা শুধু দেশের না, পরিবারের জন্য মরলেও ডাই ফর ব্যবহার করা যাবে, যে হি হ্যাজ ডাইড ফর হিজ ফ্যামিলি, হি হ্যাজ ডাইড ফর হিজ কান্ট্রি, হি হ্যাজ ডাইড ফর দ্য লিবারেশনস। তো মিস্টার সাজ্জাদের দাদা দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে মরে গিয়েছিল। সাজ্জাদের বাবা আল্লাহ মাফ করুক রোড অ্যাক্সিডেন্টে মরে গিয়েছিল। তো সাজ্জাদের বাবা রোড অ্যাক্সিডেন্টে মরে গিয়েছে, কি হবে? হ্যাঁ, দায় বাই, দুর্ঘটনায় মরা, দুর্ঘটনায় মরা।
সাজ্জাদের মা কলেরায় মরে গেছে, কি হবে? রোগে মরে গেছে, ডাই অফ, রোগে মরা। পরীক্ষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রোগে মরে গেলে ডাই অফ হয়। তাহলে সাজ্জাদের দাদা মরে গেছিল দেশের জন্য, সাজ্জাদের বাবা মরে গেছে রোড অ্যাক্সিডেন্টে, সাজ্জাদের মা মারা গেছে কলেরায়, তাহলে শি ডাইড অফ কলেরা। আচ্ছা, তো সাজ্জাদের বড় ভাই ছিল, সে অতিরিক্ত মদ খেয়ে মরে গিয়েছে, ডাই ফ্রম, ডাই ফ্রম মানে অতিরিক্ততায় মরা, অতিরিক্ততায় মরা, অতিরিক্ততায় মরা হচ্ছে ডাই ফ্রম। যেমন শি ডাইড ফ্রম ওভার ড্রিঙ্কিং, সে অতিরিক্ত মদ খাওয়ার কারণে মরে গিয়েছিল, হি ডাইড ফ্রম ওভার ড্রিঙ্কিং। সাজ্জাদের ছোট বোন ছিল, স্বাভাবিকভাবে মরে গেছে, এটা হচ্ছে ডাই ইন। ডাই ইন মানে, ডাই ইন হচ্ছে স্বাভাবিক মৃত্যু, স্বাভাবিক মৃত্যু। দেখছো মৃত্যুর অনেকগুলো প্রেপোজিশন, স্বাভাবিক মৃত্যু ডাই ইন। শি ডাইড ইন 2002 সাল, সে 2002 সালে মারা গিয়েছিল, ঠিক আছে। শি ডাইড ইন নোয়াখালী, তিনি নোয়াখালীতে মারা গিয়েছিলেন। শি ডাইড ইন যশোর, সে যশোরে মারা গিয়েছিল। স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ডাই ইন। তাহলে সাজ্জাদের দাদা মরে গেছিল দেশের জন্য ডাই ফার, বাবা মারা গেছিল ডাই দুর্ঘটনায়, ডাই বাই রোগে মারা গেছে মা, ডাই অফ, আর অতিরিক্ততায় মরে গেছে ডাই ফ্রম, স্বাভাবিকভাবে মরেছে ডাই ইন। এখন সবাই যখন মরে গেছে, এই ছেলেটা দিন দিন অবশেষে মানে এক ধরনের কি বলা যায়, মানে শুকায় যাচ্ছে। এই যে শুকিয়ে যাওয়া, এর ইংরেজি হচ্ছে ডাই অ্যাওয়ে। ডাই অ্যাওয়ে মানে শুকিয়ে যাওয়া, খেয়াল করছো? শুকিয়ে যাওয়া, ডাই অ্যাওয়ে মানে হচ্ছে শুকিয়ে যাওয়া। শুকাইতে শুকাইতে অবশেষে সে অবহেলায় মরে গেছে, ডাই থ্রু। ডাই থ্রু মানে অবহেলায় মরা। যা সাজ্জাদ মরে শেষ, ডাই থ্রু মানে অবহেলায় মারা। তো মরে গেলে ওই এলাকায় বহু মানুষ সব আত্মহত্যা, যে ডাই ডাউন। ডাই ডাউন মানে হচ্ছে কমে যাওয়া, ওই এলাকার মানুষ এখন মরে কমে গেছে, ডাই ডাউন। ডাই আউট বিলুপ্ত হওয়া, বিলুপ্ত হওয়া, ডাই আউট মানে বিলুপ্ত হওয়া, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ইংরেজি দেখো, ডাই অফ, ও ডবল এফ। ডাই অফ মানে প্রচুর মরা, বিপুল মৃত্যু, প্রচুর মৃত্যু। যেমন thousands of people died of COVID-19, হাজার হাজার মানুষ কোভিড-19 মরে গিয়েছিলেন। যদি একজন সিঙ্গেল ব্যক্তি হয়, রবিন ডাইড অফ কোভিড, হ্যাঁ রবিন ডাইড অফ কোভিড-19, তখন হচ্ছে ও এফ, একটা এফ। কিন্তু thousands of people died of COVID-19 উচ্চারণে পার্থক্য আছে, মাথায় রাখবা। ও এফ এর উচ্চারণে অফ, আর ও ডবল এফ এর উচ্চারণ হয় অফ, ঠিক আছে। সো thousands of people died of COVID-19, হ্যাঁ। lot of people died of war, lot of people died of liberation war, ঠিক আছে, যে যুদ্ধের জন্য প্রচুর মানুষ মারা গিয়েছিল। অফ ও ডবল এফ, প্রচুর মরলে ও ডবল এফ হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এই ডায়ের প্রেপোজিশনস দেখলাম। যাই হোক, সাজ্জাদের সবকিছু মরা শেষ, আর এদিকে আমাদের প্রিয় সজীবের, এদিকে সাজ্জাদ ভাই বসে বসে গল্প করতেছেন। ইন দ্য মিন টাইম খেলা শুরু, খেলা হবে না? দেখা যাক, খেলা হোক, খেলাও হওয়া দরকার জীবনে। খেলা না হলে কেমনে হবে কও? আমরা একটু খেলা দেখতে থাকি। হ্যাঁ, তো খেলা হওয়ার জন্য প্লেয়াররা কি করলো, এই ড্রেসিং রুম থেকে মাঠে চলে গেল। কোন জায়গা থেকে চলে গেলে হয় ফ্রম, এটা তো নিশ্চয়ই জানো। কোন জায়গায় চলে গেলে ফ্রম, যেখানে যায় সেখানে টু। কোনো কথা না বলে রেফারি দাঁড়ালো মাঝখানে, ইনটু, আর প্লেয়াররা সব মাঠের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে গেল, ইন। আচ্ছা, ইন আর ইনটুর পার্থক্য কি? যেমন আই এম ইন দ্য রুম, আমি রুমের মধ্যে আছি, আর আই এম ইনটু দ্য রুম, আমি রুমের মাঝখানে আছি। পার্থক্য হচ্ছে এখানে, ঠিক আছে। রুমের মধ্যে মানে রুমের যে কোনো জায়গায়, রুমের এক কোনায়ও হতে পারে। আই এম ইন দ্য রুম বাট আই এম ইনটু দ্য রুম। আই এম ইনটু দ্য ফিল্ড, আমি মাঠের মাঝখানে, বাট আই এম ইন দ্য ফিল্ড, আমি মাঠে আছি। মাঠের যে কোনো জায়গায়, আই এম ইন দ্য ফিল্ড, মাঠে আছি, আমি ইনটু দ্য ফিল্ড, মাঠের মাঝখানে আছি। ওকে, সো ইন দ্য মিন টাইম খেলা শুরু। খেলা একেবারে যথাসময়ে শুরু হয়ে গেল। এই যথাসময়ে শুরু হওয়ার ইংরেজি কি? ইন টাইম, সময় মতো। অন টাইম, যথাসময়ে, যথাসময়ে। এই জায়গায় এক্স্যাক্টলি এবং রিয়েলি উল্লেখ থাকে।
এক্স্যাক্টলি রিয়েলি উল্লেখ থাকবে। আর অ্যাট টাইম এর মানে জাস্ট সময়, অ্যাট টাইম মানে হচ্ছে সময়। পার্থক্যটা বুঝে নাও কেমন, যে প্লিজ কাম অ্যাট 11, দয়া করে 11টায় এসো। প্লিজ কাম ইন টাইম, দয়া করে সময় মধ্যে এসো। প্লিজ কাম এক্স্যাক্টলি 11 AM, ভাই দয়া করে একেবারে 11টার সময় এসো। ইজ এক্স্যাক্টলি 1 আর যদি তুমি নর্মালি বলো যে 11টায় এসো, প্লিজ কাম অ্যাট 11, প্লিজ 11টায় এসো, প্লিজ কাম রিয়েলি অন 11 AM, ঠিক আছে? তো এক্স্যাক্টলি রিয়েলি অ্যাকচুয়ালি উল্লেখ থাকলে 1 দিবা, আর নর্মালি অ্যাট দিয়ে দিবা। খেলা শুরু। প্রথমে মেরে দিল, চলে গেল বল কর্নারে, কর্নারে চলে গেলে হয় অ্যাট, এরপরে বল এনে মেরে দিল। আপনারা দেখছেন বাংলার দামাল ছেলেরা খেলা শুরু। আমার একবার মনে পড়ে যে ধারাভাষ্যকার দিত যে আমাদের হচ্ছে খোদাবাক্স মৃধা এবং জাফরুল্লাহ শারাফত, এই জাফরুল্লাহ শারাফতের সাথে একবার দেখা হলো। আমি যে বলছি ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছি, আপনার সাথে সাক্ষাৎ করতে করে ভালো লেগেছে, আপনারা তরুণ আমার সাথে দেখা করতে এসেছেন, নিশ্চয় অনেক ভালো করেছেন। আমি বললাম ভাই আপনি কি সব সময় এভাবেই কথা বলেন? ঠিক আছে, তো আপনারা দেখছেন প্লেয়াররা দেরি না করে বল মেরে দিল, মাঠ চলে গেল সীমানার বাইরে। এই বল চলে গেল সীমানার বাইরে, তাই না? প্রথমে বল মেরে দিল, চলে গেল গোল পোস্টের ভেতর দিয়ে। কোনো কিছুর মধ্য দিয়ে চলে গেলে হয় থ্রু, কোনো কিছুর মধ্য দিয়ে হ্যাঁ, মধ্য দিয়ে গেলে হয় থ্রু। আবার আক্রমণ, এবার মেসির আক্রমণ, কোনো কথা ছাড়া বল মেরে দিল, গোল পোস্ট ভেঙে, গ্যালারি ভেঙে সীমানার বাইরে চলে গেল, তখন থ্রু আউট। থ্রু আউট, থ্রু আউট মানে ভেতর দিয়ে বাইরে চলে যাওয়া, ভেতর দিয়ে বাইরে যাওয়া, ঠিক আছে? ভেতর দিয়ে বাইরে চলে যাওয়া হচ্ছে থ্রু আউট। সেটা কেমন বুঝে নাও। যেমন দেখো আমি শাহবাগ দিয়ে যাচ্ছি, আই এম গোয়িং থ্রু শাহবাগ, এই যে শাহবাগের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু আমি শাহবাগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, এই যে শাহবাগ পার হয়ে গেছে, তাই না? ভেতর দিয়ে বাইরে চলে যাচ্ছে। সো আই এম গোয়িং টু ক্যাম্পাস বা আই এম গোয়িং টু ঢাকা ইউনিভার্সিটি থ্রু আউট শাহবাগ। বোঝা যায় পার্থক্যটা? আবার বুঝে নাও, আমি ফার্ম গেট দিয়ে যাচ্ছি, কোনো কথা নাই, তাহলে ফার্ম গেটের মধ্য দিয়ে যাবা, সো আই এম গোয়িং থ্রু ফার্ম গেট। আমি ফার্ম গেট দিয়ে উত্তরায় যাচ্ছি, আই এম গোয়িং টু উত্তরা থ্রু আউট ফার্ম গেট। বোঝা যায়? আমি ক্যাম্পাস দিয়ে যাচ্ছি, আই এম গোয়িং থ্রু ক্যাম্পাস, আমি ক্যাম্পাস দিয়ে ফার্ম গেট যাচ্ছি, আই এম গোয়িং টু ফার্ম গেট থ্রু আউট ক্যাম্পাস। ওকে, সো বুঝতে পারছো নিশ্চয় প্রিপজিশনের বাস্তব ভিত্তিক ব্যবহার। আমরা পরবর্তীর দিকে আগাবো। লার্নিং থ্রু ফানস, যদি কখনো পড়াশোনাকে মজা করতে পারো। আমার জীবনে মনে পড়ে ইন্টারমিডিয়েট যখন পড়তাম, মানে যত বেশি পারা যায় পড়াশোনাকে মজা করতাম। মানে ইউ শুড মেক ফান উইথ ইউ স্টাডি। হ্যাঁ, পড়াশোনা নিয়ে ফান বানাও, মজা করো, সারাক্ষণ মাথার ভিতরে ঢোকাও, এই প্রিপজিশন নিয়ে মজা করো, আড্ডা দাও, ফাজলামি করো, দেখবো তোমাদের হয়ে যাবে। আমার খুব মনে পড়ে একবার পার্স অফিস শেখাতে গিয়ে আমি বলছি দেখো যে এই জেনারেলাইজেশন করতে হবে, স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে, তো বলছি ভাই এটা তো কোনো ব্যাপারেশনস না। আমি বলছি তুমি যে অদ্ভুতাইজেশন করেছো, হ্যাঁ অসাধারণলি তুমি ইংরেজি করেছো, ঠিক আছে? তো এই যে মজাগুলো তোমরা মাঝে সাঝে করবা, তাহলে তোমাদের পড়াশোনাটা অনেক বেশি ইজি হবে। আমরা এই গেম দিয়ে যতটুকু দেখলাম যে প্রিপজিশনের বেসিক্স, এখন আসো এখানে শেষ নয়, এবার কিছু কিতাবি কথাবার্তা আছে, সেই কিতাবি কথাগুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার প্রিয় ছোট ভাইয়া আপুরা, আসো তো, দুইটা প্রশ্ন দিয়েছি, একটু সলভ করো তো দ্রুত বেগে। Choose the correct sentence, fill up the gap by appropriate word. She is no just dash music. কোনটা হবে বলো? Choose the correct. She died of poison. She died by overeating. He died from cholera. তারপর he died for his country. আচ্ছা, উত্তর হচ্ছে বুঝতে পেরেছো কোনটা দিয়েছি, ডাইড ফর হিজ কান্ট্রি। ডাইড অফ পয়জন, বিষাক্তে মরে গেলে অফ হয় না, রোগে মরে গেলে অফ হয়, ঠিক আছে? রোগে মরে গেলে অফ হয়, বিষাক্তে মরে গেলে এখানে তোমার হচ্ছে অফ দিতে হবে।
আচ্ছা, fill up the gap. She has no zest for music. She has no zest for music. It's appropriate word. আচ্ছা, fill up the gap by appropriate word. Do not prevent me from going. তাই না? Prevent me from. Prevent from হয়, এটা appropriate. Fill up the gap by appropriate word. He persists in disturbing me. He persist in disturbing. Persisting in হয়, এটা appropriate. Choose the correction. Believes in ghost. Believes in ghost. বিশ্বাস, মানে বিশ্বাসের ক্ষেত্রে ইন হয়। আচ্ছা, প্রিপোজিশন থেকে দেখো বেসিক্যালি যে কথাগুলো বলছে, প্রিপোজিশন এবং এটার ব্যবহার থেকে প্রশ্ন আসে। অর্থাৎ এই যে একটু আগে দেখলাম প্রিপোজিশনের ব্যবহার, ডিফারেন্ট ইউজেস অফ প্রিপোজিশনস, প্রিপোজিশনের বিভিন্ন ব্যবহার। তার মানে কেমন, এই যে কোথায় ইন হয়, কোথায় ওয়ান হয়, কোথায় আউট হয়, এগুলো বোঝা। এক্সেপশনাল ইউজেস অফ প্রিপোজিশন, মাগার এইটা পরীক্ষায় আসে বেশি, ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। টাইপস অফ প্রিপোজিশন, প্রিপোজিশন কিছু প্রকারভেদ আছে, এটা একটু দেখে নেব আজকে, এবং মেমোরিটা আমরা কিভাবে করব, ওভারঅল প্রিপোজিশন মুখস্থ নিয়ম কি, সেগুলো নিয়ে আজকে আলোচ্য বিষয়। আচ্ছা, প্রিপোজিশন এবং এর ব্যবহার নিয়ে কিছু কথা বলছে এখানে। দেখো, প্রিপোজিশন জাস্ট আয়ত্ত করতে হলে প্রথমে মুখস্থ করার কোনো বিকল্প নাই। মানে প্রিপোজিশন মুখস্থ করতে তোমার ওয়ার্ড মিনিংসও মুখস্থ হবে, ঠিক আছে। সো প্রিপোজিশনস কে লিস্ট ধরে মুখস্থ করতে হবে, মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গুলা। আর এটার জন্য তোমার কম্পিটিটিভ এক্সামটাই ফলো করো, ঠিক আছে। কিছু টপিক জানতে হবে, অর্থাৎ যেগুলো আমরা বললাম, আর বাস্তব ভিত্তিক ও বিগত সালের কোশ্চেন প্র্যাকটিস করা, ঠিক আছে। তার মানে তিনটা, মুখস্থ করতে হবে ডাইরেক্ট, কিছু ব্যতিক্রম নিয়ম জানতে হবে, আর বাস্তব ভিত্তিক বিগত সালের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। এখন আসো, এই যে একটু আগে শিখিয়েছিলাম উপরের যত কাহিনী, দেখো আমি আবার এটা সুন্দর করে লিখে দিয়েছি, ঠিক আছে। অন মানে উপরে লেগে থাকা, ওভার গতিশীল, অ্যাবভ হালকা উপরে, আপ মানে দেখো গতিশীল উপরে, আপন লেগে থাকা, অঞ্চল মানে হচ্ছে উপরের দিকে। তারপর দেখি, আচ্ছা এটা হচ্ছে মধ্যে, হ্যাঁ, মধ্যের যত কাহিনী। ইন মানে মধ্যে, আমরা নিশ্চয় জানি বড় জায়গা বা সাধারণ। প্লিজ কাম ইন দ্য রুম, হি লিভস ইন যশোর, হি লিভস ইন ঢাকা। কিন্তু আমরা জানি ইন এবং অ্যাটের পার্থক্য, যে হি লিভস অ্যাট পল্টন ইন ঢাকা, তাই না। এটা খুবই ছোটবেলা থেকে শিখেছি। ইনটু মানে মাঝখানে, অ্যাট মানে ছোট জায়গার মধ্যে, এবং মানে অনেকের মধ্যে। তাহলে আমরা ইতিমধ্যে চারটা মধ্যে পেয়ে গেলাম। মধ্যের ইংরেজি মোট 16টা, মধ্যের ইংরেজি মোট 16টা, ভাবা যায়। তাহলে উপরের ইংরেজি 6টা, মধ্যের ইংরেজি কয়টা, 16টা। এই চারটা তো অন্তত পক্ষে বোঝো, তাই না। দেখি তারপরে কি আসে, বিটুইন, দুইয়ের মধ্যে পারো। উইদিন, দেখো সময়ের মধ্যে, কিন্তু একটা ছোট্ট ক্লজ দেওয়া আছে। উইদিন মানে সময়ের মধ্যে, কিন্তু আওয়ার, মিনিট, সেকেন্ডস, ঠিক আছে। তাহলে প্লিজ কাম উইদিন 10 সেকেন্ডস, প্লিজ কাম উইদিন 10 আওয়ার্স। কিন্তু বাই মানেও দেখো সময়ের মধ্যে, কিন্তু সেটা হচ্ছে ডে, মান্থ এবং ইয়ার। তাহলে প্লিজ কাম বাই 10 days, complete this task by 10 days, complete the task বা complete your study by 10 days বা 12 months, ঠিক আছে। complete your study by 12 months, complete your study within 12 hours, বুঝতে পারো। হ্যাঁ, এই যে আওয়ার, মিনিট, সেকেন্ডে উইদিন হবে, আর ডে, মান্থ, ইয়ার ক্ষেত্রে বাই হবে। থ্রু মানে মধ্য দিয়ে যাওয়া, ওই যে কোনো কিছুর মধ্য দিয়ে চলে যাওয়া। আই ওয়েন্ট থ্রু দ্য ফিল্ড, আমি মাঠের মধ্য দিয়ে চলে গিয়েছিলাম। আমরা এখানেও কয়টা, 4টা পাইলাম, তাহলে 4 আর 4 8। থ্রু আউট, মধ্য দিয়ে বাইরে চলে যাওয়া, একটু আগে যেটা বললাম, ওই যে ক্যাম্পাস দিয়ে বাইরে চলে যাওয়া, ঠিক আছে। যে আমি শাহবাগ যাচ্ছি ক্যাম্পাস দিয়ে, বা আমি ক্যাম্পাস দিয়ে শাহবাগ যাচ্ছি, আই এম গোয়িং টু শাহবাগ থ্রু আউট ক্যাম্পাস, মধ্য দিয়ে বাইরে চলে যাওয়া। তারপরে অ্যাক্রস, মধ্য দিয়ে আড়াআড়ি অতিক্রম করা। আই হ্যাভ কেম হিয়ার অ্যাক্রস দ্য ফিল্ড, যে মাঠ অতিক্রম করে চলে যাচ্ছে, মাঠের মধ্য দিয়ে চলে গেছি আমরা, ক্রস করে, পার হয়ে চলে যাওয়া। টু মানে কোন জায়গায়, এটাও মধ্যে, হি গোস টু স্কুল, স্কুলে যায়। দেখো টু মানে মধ্যে, সে স্কুলে যায়, স্কুলের মধ্যেই তো যায়। ডিউরিং মানে মধ্যে, কিন্তু এটা সময়ের মধ্যে। ডিউরিং দ্য সামার ভ্যাকেশন, উই হ্যাড এ ট্রাভেল ডিউরিং দ্য সামার ভ্যাকেশন, অর্থাৎ সামার ভ্যাকেশনের মধ্যেই। তাহলে এখানে হচ্ছে পিরিয়ড অফ টাইমের ভেতরে ডিউরিং ব্যবহার করতে হয়। এখানেও 4টা পাইলাম, তাহলে 3 4 12। ইনসাইড মানে সাধারণ মধ্যে এবং মানুষের মধ্যে। উই সো সামথিং এক্সেপশনাল ইনসাইড ইউ, মানুষের মধ্যে ইনসাইড। আই সো সামথিং এক্সেপশনাল ইনসাইড ইউ, আমি তোমাদের ভেতরে কিছু ব্যতিক্রম কিছু পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো অ্যাবাউট মানে বিষয়ের মধ্যে। আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইউ,
আমি তোমার বিষয়ে কিছু জানি না, আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, আমি তোমার সম্পর্কে জানি না, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দিস সাবজেক্ট, আমি এই সাবজেক্ট সম্পর্কে কিছু জানি না। অন মানেও দেখো জিনিসের মধ্যে, হি লুকড অ্যাট হিজ রিফ্লেকশন অন দ্য মিরর, আয়নার মধ্যে সে তাকে দেখেছিল, অর্থাৎ আয়নার উপরে যদিও কিন্তু এর মধ্যেকেই প্রকাশ করে। এখানে কটা হলো? 3টা। তাহলে আগে ছিল 3 × 4 12, 12 আর 3 15, আর আছে নাকি? আচ্ছা, তাহলে হচ্ছে দেখো নিচে, এটার ইংরেজি নাকি 4টা, এইগুলো তো বুঝে নাও। ডাউন মানে হচ্ছে লেগে থাকা, নিচে সাধারণ হচ্ছে কাম ডাউন দ্য হিল, না এটা ডাউন মানে হচ্ছে জাস্ট নিচে, আর আন্ডার মানে হচ্ছে লেগে থাকা। তাহলে তুমি কাউকে যদি বলো যে নিচে আয়, কাম ডাউন নিচে আয়, কাম ডাউন দ্য হিল, কাম ডাউন দ্য রুফ। আর যদি নিচে লেগে থাকে তাহলে আন্ডার দ্য, কিপ দ্য বেড আন্ডার দ্য টেবল, বেডটাকে টেবিলের নিচে রাখো, অর্থাৎ এটার সাথে লাগায় রাখো, ঠিক আছে। তারপর দেখো বিলো মানে অনেক নিচে, উই লিভ বিলো দ্য পভার্টি লাইন, দারিদ্র সীমার বহু নিচে চলে গেছে আমরা, বিলো দ্য পভার্টি লাইন, অনেক নিচে হচ্ছে বিলো, বিনিথ মানে এটা সাধারণ নিচে, ঠিক আছে। আচ্ছা, পার্থক্যগুলো দেখলাম দ্রুতবেগে। ডাই, আলহামদুলিল্লাহ একটু আগে যেটা শিখলাম, ডাই ফর, ডাই অফ, ডাই ফ্রম, ডাই ইন, ডাই থ্রু, ডাই অফ, পারবা এগুলো ইনশাল্লাহ। ডাই আওয়ে, ডাই আউট, ডাই অন, ডাই অন মানে ফাঁসিতে ঝুলিয়ে মারা, এটা একটু গুরুত্বপূর্ণ, হ্যাঁ এটা মনে রেখো। আচ্ছা, এটা আমি তোমাদের শুরুতে করিয়েছিলাম যে টু, টুয়ার্ডস, ইন, আনটু, এগুলো প্রিপজিশনস, আর এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। মনে ছিল তোমাদের সিঙ্গেল শব্দগুলো প্রিপজিশন, এই প্রিপজিশন যখন কোনো শব্দের সাথে লেগে ওই শব্দকে যথাযথভাবে ব্যবহার করে তখন সেটা যথাযথ বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, আর এই প্রিপজিশন যখন কোনো ভার্বের সাথে লেগে ওই ভার্বের মিনিং টোটালি চেঞ্জ করে দেয় সেটা হয়ে যায় গ্রুপ ভার্ব। এই যে পার্থক্যগুলো দেওয়া হচ্ছে এখানে, পারবো ইনশাল্লাহ। ওকে, সবগুলো পারবো না, পড়ার কিছু নাই। ডেঞ্জার উইথ প্রিপজিশন, এখন আসো প্রিপজিশন, এবার কিছু ডেঞ্জারাস অভিজ্ঞতা। এত পারি তারপর যেটা দিই সেটাই ভুল, তাই না? আশা করছি এখন থেকে ভালো হবে ইনশাল্লাহ, তারপরও ভুল হবে, এই ডেঞ্জারাস প্র্যাকটিসটা করে নিতে হবে। বিশেষ করে প্রিপজিশন বিপদ সৃষ্টি করতে পারে, কারণ প্রিপজিশনের কোশ্চেন প্যাটার্ন অনেক সময় বোঝা যায় না, এটির নাম দেওয়া যায় ডেঞ্জার উইথ প্রিপজিশন। যেভাবে ডেঞ্জারটা হতে পারে চলো তো দেখি। সেন্টেন্স কমপ্লিটিং আকারে প্রিপজিশন চলে আসবে, সেটা কেমন? হি ডায়েড বাই অ্যাক্সিডেন্ট, বুঝলাম। আচ্ছা, তারপর হচ্ছে দেখো প্রিপজিশন রিলেটেড কারেকশনস থেকে প্রশ্ন আসবে। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ দ্য কারেক্ট ইউজ অফ প্রিপজিশন? হি ওয়াজ বর্ন ইন এ ভিলেজ অ্যাট দ্য ডিস্ট্রিক্ট অফ সিরাজগঞ্জ। হি ইউজুয়ালি গোজ টু স্কুল ইন 11 o'clock. You can't buy it such a, you can't beat it, you can't buy it as such a price. We were sitting into his bedroom. আচ্ছা, correct use of preposition। আচ্ছা, he was born in a village at the district of Sirazganj, বললা he was born at a village, ছোট জায়গায় কি হয়, যেহেতু ডিস্ট্রিক্ট, the district আগে in, ডিস্ট্রিক্ট বড় না ভিলেজ বড়, বোঝা গেছে? তাহলে এটা কেন ভুল ছিল। এই at 7 o'clock, he goes to bed at 7 o'clock। আচ্ছা, প্রাইজের আগে at বসে, we were sitting into his bedroom, we were sitting in his bedroom, ঠিক আছে। বেডরুম সবসময় মাঝখানে থাকে না, রুমের মধ্যে যে কোনো একটা পাশে থাকে, ঠিক আছে। আচ্ছা, ভয়েস আকারের প্রিপজিশন আসতে পারে। হি উইল অ্যাভয়েড বাই দ্য ডিসিপ্লিন, দ্য রাইট প্যাসিভ, দ্য ডিসিপ্লিন উইল বি অ্যাভয়েড বাই ভুল, দ্য ডিসিপ্লিন উইল বি অ্যাভয়েড বাই ভুল, দ্য ডিসিপ্লিন উইল বি অ্যাভয়েড বাই হিম। দেখো এই অ্যাভয়েড বাই একটা নিজেই শব্দ, তাহলে দ্য ডিসিপ্লিন উইল বি অ্যাভয়েড বাই একটা বাই আছে আর একটা থিওরিটিক্যাল বাই, ঠিক আছে। দুটো বাই একসাথে হয়েছে কারণ বাই আগে একটা ছিল, প্যাসিভ করতে গিয়ে আরেকটা বাই দিতে হয়েছে। এবার আসো, ওই যে আমরা একটা ঘর, যেটা তোমাদেরকে আমরা একটা খেলার মাঠ কেটে বোঝালাম, এখানে আরেকটু করে বোঝানো হয়েছে। ইনটু মানে হচ্ছে মাঝখানে, মধ্য দিয়ে চলে যাওয়া থ্রু, ইন মানে মধ্যে, ইনসাইড মানে মধ্যে, অ্যাট মানে কর্নারে, ডাউন মানে নিচে, আচ্ছা অফ মানে সাইডে, অ্যাজ ফর অ্যাজ, টুয়ার্ডস মানে দিকে, নেক্সট মানে পরে, বিসাইড মানে পরে, এগুলো মোটামুটি তোমরা জাস্ট হচ্ছে প্লেলিস্ট দেখে নিলে হবে। আমরা এরপরে দেখো ব্যতিক্রম ভাবে প্রিপজিশন যে লিস্টগুলো ব্যবহার হয়। দেখো টু মানে কোনো দিকে গতি বোঝালে, ফ্রম হচ্ছে টু এর বিপরীত, ইন হচ্ছে ভেতরে, এগুলো পড়লে হবে ইনশাল্লাহ। এখন এগুলো একটু দেখো, এগুলো সিরিয়াসলি পড়ে নিবা, আমি তোমাদেরকে লিস্টে শেয়ার করে দিব। দেখো টু এর কতগুলো মানে হয়, অবাক করা বিষয় তাই না? টু এর এতগুলো মিনিং নিয়ে টু ঘোরে, কেমনে ঘোরে টু? টু দ্য মার্কেট, জায়গা। তারপর দেখো কি টু সাকসেস, অবের অর্থে। টু ডেথ, পর্যন্ত।
টু মানে মার্ক জায়গা, টু মানে পর্যন্ত, টু মানে অনুযায়ী, বরাবর, অনুপাত, মুখোমুখি, ভাবা যায়। টু ডেট মৃত্যু পর্যন্ত, টু মাই চয়েস আমার চয়েস অনুসারে, টু মাই ফ্রেন্ড আমার বন্ধু বরাবর, টু হেডস, তাই না? 10 ফিট টু 8 ফিট অনুপাত। ওপাশে কি টু সাকসেস অবের অর্থে, টু দ্য পার্টি উদ্দেশ্যে, ইট ইজ 10 to 12 সময় বাকি, পরিণতি সীমানা আজ। টু এতগুলো মিনিং, আল্লাহ এগুলো একটু জাস্ট দেখে নিবা মিনিং গুলো, যে এইভাবে টু এর ব্যবহার হয়। অ্যাটের ব্যবহার দেখো, ছোট জায়গা, দক্ষ, পরিহাস, বয়স, মাত্রা, মূল্যে, সময়, দায়িত্ব, সীমা, অবস্থা, জায়গা, কাজের মধ্যে, এগুলো পড়তে হবে। অ্যাট পল্টন, হ্যাঁ, গুড অ্যাট, লাভ অ্যাট, পারবা ইনশাল্লাহ। অ্যাটের আরো অনেকগুলো মিনিং আছে, খেয়াল করে দেখো, এগুলো সব পড়তে হবে। অন এর, অন দ্য টেবল উপরে, অন মানে তারিখ, অন মানে ব্যাপারে, অন নির্ভরশীলতা, অন উদ্দেশ্য, দায়িত্ব, বিষয়, অপেক্ষা, পক্ষ, অনুসারে, দিন, বেতন। অনের ব্যবহারগুলো দেখে নেব। অন রিভার, অন হিজ বার্থডে, অন টাইম, এগুলো কিন্তু পরীক্ষা চলে আসে, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট স্টাইলে আসতে পারে, ঠিক আছে? দেখতে হবে আল্লাহর হস্তে, এগুলো সব পড়ার বিষয়, মুখস্থ করতে হবে। ইন ছোট জায়গা, ইন সীমানা, ইন সময়, ইন অবস্থা, ইন টাইম সময় মতো, হ্যাঁ, ইন দ্য ফিল্ড সীমানা, ইন ইউজ, ইন আস আমাদের মধ্যে, হ্যাঁ, আন্ডার, আন্ডার দ্য কভার ঢাকা, আন্ডার দ্য টেবল নিচে, আন্ডার মি আমার অধীনে, আন্ডার 20 কম, বয়স কম বোঝাইছে, তাই না? অবের ব্যবহার, হাউস অফ লর্ডস মালিকানা, মেড অফ তৈরি বা সৃষ্টি, ওয়ান অফ অন্যতম, ম্যানেজার অফ উৎস। আচ্ছা, ফরের ব্যবহার, ওভারের ব্যবহার, বায়ের ব্যবহার দেখে নিও, বাই মানে দ্বারা, পাশে, সময়, শপথ, নিজে নিজে, পরিমাপ। আচ্ছা, আর একটু ব্যতিক্রম, অফ এর ব্যবহারটা, এটা ইম্পর্টেন্ট, এটা দেখো সিরিয়াসলি। অ্যাবাউট দেখলে হবে ইনশাল্লাহ। বিফোর এবং বিহাইন্ড দেখো তো, বিফোর 1991 পূর্বে, ইউ আর বিফোর মি অধিকত তুমি আমার সামনে। আচ্ছা, স্ট্যান্ড বিফোর সম্মুখে, বিফোর আওয়ার চেয়ারম্যান বিবেচনা, আমার চেয়ারম্যানের সম্মুখে দিয়েছে না। বিহাইন্ড মানে পেছনে, কাম বিহাইন্ড পেছনে, বিহাইন্ড দ্য সিন অগোচরে। বিলো নিচে। উইথ মানে সাথে, উইথ মানে সাথে, উইথ পেন দ্বারা, সত্ত্বেও, উইথ হিজ লার্নিং, উইথ মানে সত্ত্বেও হয়, উইথ কনফিডেন্স অবস্থা। আচ্ছা, ইউজ এ প্রিপোজিশন অ্যালং দ্য রোড বরাবর, নাথিং বাট ছাড়া। দেখো এই অ্যালংটা এখানে প্রিপোজিশন ব্যবহার হচ্ছে, বাট প্রিপোজিশন হচ্ছে বিসাইডস, রাউন্ড অ্যারাউন্ড, ডিউরিং। আচ্ছা, পারবো ইনশাল্লাহ। ইন এটের পার্থক্য, ইন ইনটুর পার্থক্য, ইন উইদিনের পার্থক্য, ইন অন অ্যাট পার্থক্য, সিন্স ফ্রম ফর পার্থক্য, বাই উইথ পার্থক্য, বিটুইন অ্যামং, পারবা ইনশাল্লাহ। বিসাইড এবং বিসাইডস তোমরা জানো, পাশে উঠতে বিসাইড, অধিক অর্থ হচ্ছে হি সিটস বিসাইড মি, সে আমার পাশে বসে। আর বিসাইডস দিস ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি ছাড়াও, বিসাইডস দিস ক্যাপাসিটি হি হ্যাজ মেনি ট্যালেন্টস, এই ক্যাপাসিটি তারও অনেক ট্যালেন্ট আছে। তাহলে একটা হচ্ছে ছাড়াও, আর একটা হচ্ছে পাশে। অ্যাবভ অ্যান্ড ওভার পার্থক্যগুলো পড়লে হবে। আন্ডার, বিলো, পারবা ইনশাল্লাহ। আমি জাস্ট তোমাদেরকে এখন একটু জাস্ট প্রিপোজিশনের প্রকার গুলো একটু পড়িয়ে দিব, খুঁজে বের করি। আবারও বিফোরের ব্যবহার, ইনের ব্যবহার, আপের ব্যবহার। আচ্ছা, টাইপস অফ প্রিপোজিশনস, এটা পরীক্ষায় অনেক সময় তোমাদেরকে সন্দেহ ফেলতে পারে। আর যেগুলো আমি দেখালাম এগুলো কিন্তু সব উদাহরণ সহ দেওয়া হচ্ছে, একটু পড়ে নিতে হবে, ঠিক আছে? আমরা একটু আগাই। প্রিপোজিশনস দেখো প্রাইমারিলি 3 প্রকার, সিম্পল প্রিপোজিশনস, ডাবল প্রিপোজিশনস আর কম্পাউন্ড। তাহলে সিম্পল মানে কি? একটি শব্দে, যেটা সিম্পলি, ইন, টু, অফ, ফর, বাই, উইথ, আপ, আচ্ছা, ওয়ান। তাহলে এগুলো তোমরা চিনছো সিম্পল, যেটা একটি শব্দ, মানে যে শব্দটা ভেঙে আর নতুন কোনো শব্দ বের করা যায় না, এটা সিম্পল। আর ডাবল তো মানে দুটো প্রিপোজিশন মিলে, এটা খুব ইজিলি বুঝতে পারবা কেমন হবে। তাহলে ইন টু ভাঙলে কি হবে? ইন প্লাস টু। উইদিন কি হবে? উইথ প্লাস ইন। উইদাউট কি হবে? উইথ প্লাস আউট। তাহলে ডাবল প্রিপোজিশন। তাহলে সিম্পল প্রিপোজিশন আর ডাবল প্রিপোজিশন পার্থক্য হচ্ছে, সিম্পল হচ্ছে একটি শব্দ দিয়ে যে প্রিপোজিশন হয় সেটা সিম্পল, আর দুটো শব্দ দিয়ে যে প্রিপোজিশন সেটা হচ্ছে ডাবল প্রিপোজিশন। আর কম্পাউন্ড প্রিপোজিশনটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে প্রিপোজিশনের সাথে নাউন, কখনো ভার্ব,
কখনো অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে যে প্রিপোজিশন তৈরি হয় সেটা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশনস। এই কম্পাউন্ড প্রিপোজিশনকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফ্রেজ হয়ে যায়, একটা পার্টিসিপল দিয়ে হয়, আর একটা ডিসগুইসড প্রিপোজিশন। অর্থাৎ এগুলো প্রিপোজিশনের প্রকারভেদ। ফ্রেজাল প্রিপোজিশনস, পার্টিসিপল প্রিপোজিশন, ডিসগুইসড প্রিপোজিশন। তাহলে এই টোটাল প্রিপোজিশন কয়টা? 6টা। সিম্পল, ডাবল, কম্পাউন্ড। এটা বুঝতে পারছো? কম্পাউন্ডটা আমরা একটু বোঝাই দিই তোমাদেরকে। দেখো, এই যে 1 প্লাস ক্রস, এখানে একটা প্রিপোজিশন একটা ক্রস হচ্ছে নাউন, অ্যাক্রস হয়। 1 প্লাস ক্রস হচ্ছে অ্যাক্রস। অ্যাবাউট এর ইংরেজি হচ্ছে 1 প্লাস বাই প্লাস আউট। আরেকটা দেখো, বিফোর, এটা হচ্ছে বাই প্লাস ফর। ঠিক আছে? তাহলে প্রিপোজিশনতে ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ যুক্ত হয় যেটা তৈরি হয় সেটা কম্পাউন্ড প্রিপোজিশন। আর ফ্রেজ প্রিপোজিশন মানে ওই যে দেখে আসলাম যে শব্দ ব্যবহার করার কারণে ওই প্রিপোজিশনের মিনিং মিল থাকে না, ওটা ফ্রেজাল প্রিপোজিশন। ওই যে আই ক্যানট মেক আউট, আমি তোমার কথা বুঝতে পারি না। আর পার্টিসিপল প্রিপোজিশন অর্থাৎ আইএনজি যুক্ত হয়ে যে প্রিপোজিশন তৈরি হয়। আই ডোন্ট নো এনিথিং রিগার্ডিং দিস ম্যাটার, আই ডোন্ট নো এনিথিং রিগার্ডিং দিস ম্যাটার। এই রিগার্ডিং এখানে পার্টিসিপল প্রিপোজিশন। আর ডিসগুইসড প্রিপোজিশন যেটা হচ্ছে দেখা যায় না, ডিসগুইসড মানে হচ্ছে ছদ্মবেশী প্রিপোজিশন। যেমন হচ্ছে তোমার হচ্ছে ইট ইজ 7 o'clock, ইট ইজ 7 o'clock, তাই না? ইট ইজ 7 o'clock, ইট ইজ 7 o'clock, ও মানে ওয়াফ। এটা হচ্ছে ডিসগুইসড প্রিপোজিশন। ঠিক আছে? আরেকটা হচ্ছে ডিটাচড প্রিপোজিশন। টাইপস অফ প্রিপোজিশন দেখো, সিম্পল উদাহরণ দিয়ে দিচ্ছে। সাধারণত একটি ওয়ার্ড দ্বারা সিম্পল প্রিপোজিশন হয়, ওই যে অ্যাট, অন, বাই, ফর, উইথ, আফটার। ডাবল দেখো দুটো শব্দ দিয়ে, ইনটু, উইদিন, উইদাউট এবং আউট অফ। তারপর দেখো কম্পাউন্ড হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয়। অন প্লাস ক্রস, অ্যাক্রস। অ্যাবাউট হচ্ছে অন প্লাস বাই প্লাস আউট। বিহাইন্ড, বাই প্লাস হাইন্ড। এই দেখো বিহাইন্ড, বিফোর হচ্ছে বাই প্লাস ফোর। অ্যাবভ হচ্ছে অন প্লাস বাই প্লাস আপ। বিলো হচ্ছে বাই প্লাস লো। অ্যালং হচ্ছে অন প্লাস লং। বিটুইন হচ্ছে বাই প্লাস টুইন। বিসাইড হচ্ছে বাই প্লাস সাইড। বিয়ন্ড হচ্ছে বাই প্লাস ইয়ন্ড। অর্থাৎ এগুলো সব কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন বুঝতেই পেরেছো যে প্রিপোজিশনের সাথে অন্য এই শব্দ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যুক্ত হয়। ফ্রেজ, ওই যে অন অ্যাকাউন্ট অফ, তিনটা শব্দ মিলে, তাই না? অন অ্যাকাউন্ট অফ, জন্য, বাই ডিন্ট অফ, অনেকগুলো শব্দ মিলে। পার্টিসিপল, ওই যে হি স দ্য পিপল ওয়াকিং পাস্ট হিম, এই যে ওয়াকিং পাস্ট, কনসিডারিং, অ্যাকর্ডিং টু, কনসার্নিং, রিগার্ডিং। আচ্ছা, ডিসগুইস যে শব্দ প্রিপোজিশন কোনো কোনো ক্ষেত্রে ওয়ান, অ্যাট, অফ, পার প্রিপোজিশনের পরিবর্তে এ অথবা ও ব্যবহার হয়। ইট ইজ 6 o'clock মানে ইট ইজ 6 o'clock। হি ওয়েন্ট হান্টিং, মূলত হি ওয়েন্ট অন হান্টিং। হি কামস হিয়ার টুয়াইস এ উইক, এ উইক মানে হলো পার উইক। ঠিক আছে? এগুলো ডিসগুইসড প্রিপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে। এখন হচ্ছে লিস্টের কথা চলে আসছে। প্রিয় ছোট ভাই আপুরা, এই যতটুকু তোমাদেরকে দেখালাম ওই প্রথম ফিল্ডটা একটু ভালো করে ক্লাসটা করবা। আমার মনে পড়ে মেডিকেলে ক্লাস নেওয়ার সময় আমি ডাই থেকে প্র্যাকটিস করিয়েছিলাম, ওইভাবে মজা করে আসছিল। লুক থেকে প্র্যাকটিস করিয়েছিলাম, আসছিল। আশা করছি তোমাদের সময় আসবে। শোনো, মাথায় রাখবে, সব দায়িত্ব তোমার না। তুমি তোমার সর্বোচ্চটুকু করো, বাকি আল্লাহর উপর ছেড়ে দাও। রব্বুল আলামিন নিশ্চয়ই রাজি হলে তোমার চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো কনফিডেন্স রাখো, মানুষকে সম্মান করো, দোয়া চাও। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সকল মনের নেক মাকসাদ কবুল করুক। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। হ্যাঁ, টেক কেয়ার।